আমি মোমেনা ইসলাম, প্রভাষক বাংলা, আমলা সরকারি কলেজ। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পাঠ্য বই সাহিত্য পাঠ থেকে আমি কিংবদন্তির কথা বলছি পদ্যটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। মূল প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। এই করোনাকালে আমরা ছাত্রছাত্রীরা প্রায় সকলেই ঘরে বন্দী। আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই হতাশাগ্রস্ত, অনেকেই বুঝতে পারছি না সময়গুলোকে কিভাবে ব্যয় করা যায়। যেহেতু আমরা শিক্ষকদের সরাসরি সান্নিধ্য পাচ্ছি না, আমাদের বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে পারছি না, আমাদের মনে প্রফুল্লতা আনতে আমরা বাইরে কোনো কিছুর সংস্পর্শে আসতে পারছি না। এর মধ্য দিয়েই আমাদের চেষ্টা করতে হবে এই সময়টা কেটে যাওয়ার পর যাতে আমরা আমাদের পরবর্তী কাজের সাথে সমন্বয় ঘটাতে পারি। তাই আমাদের কিছুটা পাঠ্যের প্রতি মনোসংযোগ যাতে অব্যাহত থাকে, সেই প্রচেষ্টায় নিয়োজিত থাকতে হবে। সেই প্রচেষ্টায় নিয়োজিত থাকার স্বার্থেই তোমাদের সাহায্যার্থে আজ আমি কিংবদন্তির কথা বলছি এই পদ্যটা নিয়ে। আমার প্রথম আলোচনা। প্রথমত, পদ্য পাঠ করতে গিয়ে আমাদের কবি সম্পর্কে কিছু জানা প্রয়োজন। আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা বিচারক ছিলেন, হাইকোর্টের বিচারক ছিলেন। পরবর্তীতে পাকিস্তান পরিষদে স্পিকার নিযুক্ত হন। তার দ্বিতীয় সন্তান ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ, তার ডাকনাম সেন্টু। তিনি সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন, পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন। তিনি সরকারি চাকুরিতে অনেক দিন যাবৎ ছিলেন। এর পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি যখন সাহিত্য রচনায় মনোনিবেশ করেন, এর মধ্যে তার বিখ্যাত দুইটি কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। এর মধ্যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা আমাদের পাঠ্যের অন্তর্গত। লেখকের আরও কিছু কবিতা আছে, যেমন কাব্যগ্রন্থের নামগুলো হচ্ছে সাতনড়ির হাড়, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমার সময় প্রভৃতি। তিনি 2001 সালে 19 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমরা মূল কবিতায় চলে যাচ্ছি। মূল কবিতাটি প্রথমত একবার পাঠ করে নেওয়া জরুরি, তারপরে আমরা প্রতিটি চরণ ধরে তার ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। প্রথমত কবিতাটি পাঠে যাচ্ছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।
যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতীকী মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবিতাটি প্রথম থেকে যদি আমরা পর্যালোচনা করার চেষ্টা করি, প্রথমত বলা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে প্রথমত নাম থেকে যদি আমরা আসি, বলা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি বলতে আমরা কি বুঝি? লোকালয়ে মুখে মুখে যাদের নাম ঘুরে বেড়ায়, যাদের মানুষের মুখে প্রচলিত নামগুলো আমরা শুনতে পাই, তাদের কর্ম, তাদের খ্যাতির কারণে তারা আমাদের কাছে মানুষের মাধ্যমেই পরিচিত হয়ে আছেন, তাদেরকে আমরা কিংবদন্তি বলে থাকি, যাকে ইংরেজিতে বলা হয় লিজেন্ড। এখানে বলা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ যেহেতু এখানে এই শব্দটি উল্লেখ করা হয়েছে, আমরা কিছুটা ধারণা করতে পারি আমাদের এই কবিতার সাথে ইতিহাসের কিছুটা সম্পর্ক রয়েছে। আমাদের ঐতিহাসিক ঐতিহ্য এবং সংস্কৃতির ধারা এখানে কিছুটা বর্ণনা করা হয়েছে। পরে বলা হচ্ছে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কর মানে হাত, হাতে পলিমাটির সুগন্ধ মিশ্রিত ছিল কাদের? পূর্বপুরুষের। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পূর্বপুরুষের পিঠে ক্ষত ছিল, আঘাত ছিল। কোন আঘাত? তাদের উপরে যে অত্যাচার শোষণ চলত সে আঘাতের চিহ্ন। তার সাথে রক্ত জবার তুলনা করা হয়েছে, কারণ রক্ত জবার রং লাল, এবং এই তুলনার দ্বারা আঘাতের গভীরতাকে তুলে ধরা হয়েছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি এখানে কার কথা বলা হচ্ছে? পূর্বপুরুষের কথা। তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য, বন, সাপদ, হিংস্র জন্তু, এই হিংস্র জন্তুদের কথা বলতেন, কারণ পূর্বপুরুষেরা আমাদের এই সভ্যতা গড়ার লক্ষ্যে বন জঙ্গলে অতিক্রম করেছেন। এছাড়া হিংস্র জন্তুদের সাথে সংগ্রাম করে বেঁচেছিলেন। পাহাড়ের সাথে তাদের সম্বন্ধ ছিল। এ কারণেই এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হচ্ছে। এরপরে আসছে পতিত জমি আবাদের কথা। জমি আবাদ করতেন, তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন। এরপরে বলা হচ্ছে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখানে প্রথম থেকে যদি আমরা খেয়াল করি, পূর্বপুরুষের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত
তারা কিভাবে জীবনযাপন করতেন, তাদের জীবিকা নির্বাহ করতেন, কিছুটা বিষয় উঠে এসেছে। এর পরেই আসছে যে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কবিতা বলতে আমরা জানি যে কবিতায় মানুষের জীবনের সত্যটাই উপলব্ধি হয়, মানুষ কীভাবে জীবনযাপন করে তার ছবি প্রস্ফুটিত হয়। তাই এখানে কবিতা অর্থে সত্য বোঝানো হয়েছে। আমরা আরও খেয়াল করব যে কবিতা অর্থে এই কবিতায় মুক্তিকেও বোঝানো হয়েছে। আমরা দুইটা বিষয় নিয়েই যদি বোঝার চেষ্টা করি তাহলে পুরো কবিতাটা আমাদের কাছে বোধগম্য হয়ে উঠবে। তার মানে কবিতা অর্থে এখানে সত্য, এবং কবি হচ্ছেন যিনি সত্যকে ধারণ করেন, যিনি সত্যের পিপাসু, সত্য সন্ধানী, সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেন। তার মানে পূর্বপুরুষ তারা নিজেদের কবির অন্তর্গত বলে এখানে প্রচার করছেন, কারণ তারা সত্যানুসন্ধানী ছিলেন। এরপরেই আসছে জিউভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এখানে কবিতার কিছুটা সংজ্ঞায়ন করে নেওয়া হচ্ছে। এখানে কেন কবিতা শব্দটি ব্যবহার করা হলো, কবিতার আড়ালে কি আছে তা কবি কিছুটা তার ভাষ্য থেকেই বুঝিয়ে দিচ্ছেন, তার ভাষ্যে তুলে ধরেছেন। জিউভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আমরা যা বলি, আমাদের জিউভাই যা উচ্চারিত হয় তার মধ্যে সত্য শব্দগুলোই হচ্ছে কবিতা। তার মানে কবিতা বলতে এখানে সত্যকে বোঝানো হয়েছে। এছাড়া বলা হচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কর্ষিত জমি, যে জমি কর্ষণ করা হয়, যে জমিতে চাষ করা হয়, তার প্রতিটি শস্য দানা, যে ফসল ফলে, ফসলের প্রতিটি শস্য দানাকে কবিতা বলা হচ্ছে। কারণ এই শস্য দানার আড়ালে যারা কর্ষণ করছেন তাদের পরিশ্রম, সাধনা এর সাথে জড়িত থাকে। তার মানে কবিতা বলতে একদিকে আমরা সত্যকে বলছি, আবার কবিতা হচ্ছে এমন বিষয় যা পরিশ্রম বা সাধনার মাধ্যমে অর্জন করা যায়। পরের প্যারাতে আছে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ, ঝড় আমরা বিপদের সংকেত হিসেবে ব্যবহার করে থাকি। ঝড়ের আর্তনাদ মানে বিপদের হাহাকার বা বিপদের পূর্বাভাস সে শুনতে পাবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের যে সকল প্রাপ্তি আছে জগতে, সে সকল প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব যদি আমরা সত্য শুনতে না জানি, সত্য বলতে না জানি, সত্যের অনুসন্ধান না করি। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আগে একবার বলেছি, কবিতা অর্থে এখানে সত্য বা মুক্তিকে আমরা বুঝব। মুক্তি যদি চাই তবেই আমরা মুক্তির আস্বাদ নিতে পারবো, আমাদের জরাজীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের শোষণ বঞ্চনার হাত থেকে সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারবো। এজন্য বলা হচ্ছে যে কবিতা শুনতে জানে না, যে মুক্তি প্রত্যাশী নয় সে আজন্মকৃত দাসী থেকে যাবে, অন্যের দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। স্বপ্নকে তুলনা করা হয়েছে উচ্চারিত সত্যের সাথে। আমরা প্রত্যেকেই স্বপ্ন লালন করি। এখানে স্বপ্ন হলো তা যা আমরা সবসময় প্রত্যাশা করি, আমাদের মনে লালন করি, এবং তা হচ্ছে উচ্চারিত সত্যের মতো, যা মিলিয়ে যায় না, যাকে আমরা প্রত্যক্ষ করতে চাই, যার প্রতি আমাদের আকাঙ্ক্ষাটা প্রবল। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উজ্জ্বল জানালা অবশ্যই আশাবাদ ব্যক্ত করার একটি প্রতীক। আমরা অন্ধকার কেটে আলোর প্রত্যাশী, বিপদ কাটিয়ে ওঠার পর আমরা ভালো দিন বা সুদিনের অপেক্ষায় থাকি। সেই সুদিনকে আমরা আলোর সাথে তুলনা করতে পারি। এখানে তাই বলা হচ্ছে উনুনের আগুনে আলোকিত। আমরা জানি যে সূর্যের আলোয় আলোকিত হয় পৃথিবী,
এখানে উনুনের আগুন রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। উনুন অর্থে চুলা। উনুনের আগুনে যে আলো ছড়িয়ে পড়ে সেই আলো থেকেই, সেই সীমাবদ্ধ আলো থেকে অর্থাৎ সীমাবদ্ধতা থেকে একটি উজ্জ্বল জানালার প্রসঙ্গ আসছে, যেখানে মুক্তির আস্বাদ মিলবে, মুক্তি প্রাপ্তি হবে। এরপরে আসছে আমি আমার মায়ের কথা বলছি। আমরা এই পর্যন্ত কিছুটা খেয়াল করি। প্রথমত আমাদের পূর্বপুরুষের জীবন যাপন পদ্ধতি, তাদের সম্পর্কে কিছুটা আভাস দেওয়া হয়েছে। এর পরবর্তীতে কবিতার প্রসঙ্গ আনা হয়েছে। কবিতা অর্থে এখানে কি বলা হচ্ছে এবং কবিতাকে কেন ব্যবহার করা হয়েছে এখানে কবিতা শব্দটি। এরপরে আসছে যে কবিতার সাথে কাদের সম্পর্ক রয়েছে, যারা কবিতা শুনতে জানে না তাদের পরিণতি কী হতে পারে। এবং এখানে স্বপ্ন অর্থে আমরা কোন স্বপ্নের কথা বলছি বা আমরা কেন মুক্তি চাইছি, মুক্তি প্রাপ্ত হলে আমরা কী ধরনের আস্বাদ প্রাপ্ত হব, এই বিষয়গুলো উঠে এসেছে। তার মানে প্রথমত পূর্বপুরুষ কৃতদাস ছিলেন এবং তারা মুক্তি চেয়েছিলেন, মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তাদের মধ্যে সত্যের আলোকবর্তিকা তারা নিয়ে আসতে চেয়েছিলেন, সত্যের প্রত্যাশী ছিলেন। এই বিষয়গুলো প্রথমে বলা হলো। তারপরে আসছে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর মাধ্যমে মুক্তি এবং সত্যের বিনির্মাণ করার চেষ্টা করছেন কবি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। মা বলতেন, প্রবহমান নদী, যে নদী সবসময়ই প্রবহমান বয়ে চলেছে, সে নদীতে যে সাঁতার জানে না সেও ভেসে থাকতে পারে। তার মানে যে হতাশ, যে সত্যকে চায় না বা মুক্তিকে চায় না, তার জীবনও যাপিত হয়, তার জীবনটাও সময়ের আবর্তে চলতেই থাকে, তার জীবনটা নিঃশেষ হয়ে যায় না। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। একবার বলা হচ্ছে যে প্রবহমান নদী সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তার মানে আমাদের এই চলমান জীবন স্রোতে আমরা যদি চলার পথ চিনতে না পারি বা আমরা সত্যকে না চিনতে পারি, তারপরও আমাদের জীবন অতিবাহিত হবে। আর অন্যদিকে বলা হচ্ছে যে কবিতা শুনতে জানে না, তার মানে সত্যকে স্বীকার করতে পারে না, সে নদীতে ভাসতে পারে না। তার মানে জীবনের সাথে যুদ্ধে নামতে পারে না, জীবনের সংগ্রামে জয়ী হতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখানে মাছের সঙ্গে খেলা করা অর্থে আমাদের দৈনন্দিন জীবনের কিছু রস উপলব্ধি, আমরা যে সকল কাজকর্ম করি তাদের সাথে আমাদের যে মনের সখ্য জড়িত, সেই বিষয়ের অবতারণা করতে গিয়ে মাছের সঙ্গে খেলা করার বিষয়টি এসেছে। আমরা যে সকল কাজ করে আনন্দ পাই সেই ধরনের একটি কাজের কথা উল্লেখ করা হয়েছে, যে আমরা যদি জীবনে মুক্তির আস্বাদ পাই তবেই আমরা আনন্দ উপভোগ করতে পারি। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এই মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারার মধ্যেও একটা স্বাধীনতার বার্তা প্রকাশ পায়, স্বাধীন সত্তা, স্বাধীন আবেগ, যার মাধ্যমে আমরা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারি। এর পরবর্তীতে আসছে আমি কিংবদন্তির কথা বলছি। সেই একই চরণ পুনরাবৃত্তি করা হচ্ছে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এরপরে বলা হচ্ছে আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ, যে স্নেহ অন্যের কষ্টে দুঃখপ্রাপ্ত হয়। যেমন মায়ের স্নেহের কথা যদি আমরা বিবেচনা করি, মা সন্তানের জন্যে সর্বদাই আকুল থাকেন, তার কাজকর্ম, তার সন্তান কখন কি করছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো তাকে সর্বদাই বিচলিত করে, কারণ তিনি সন্তানের ভালো মন্দ নিয়ে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। এই ধরনের স্নেহকে বিচলিত স্নেহ বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে আমাদের
মুক্তির এই আস্বাদ পেতে বা সত্যের অনুসন্ধান করতে গিয়ে আমরা যে বাধাপ্রাপ্ত হই, জীবনে আমাদের যে সংকটের সামনাসামনি হতে হয় বা অন্যের দ্বারা যে শোষণ করে তার দ্বারা আমাদের যে বাধাপ্রাপ্ত হতে হয়, সেই বিষয়টির অবতারণা করতে গিয়ে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হচ্ছে। যে আমাদের সামনে এগোনোর পথে বাধা অতিক্রম করতে হয়, বাধা আসে এবং তা দ্বারা আমরা কষ্ট পাই। আমি আমার ভালোবাসার কথা বলছি। আমাদের সাথে যেই বিষয়গুলো জড়িত থাকে, আমাদের সাথে বিচলিত স্নেহ জড়িত থাকে, গর্ভবতী বোনের মৃত্যুর মতো কষ্ট জড়িত থাকে এবং ভালোবাসাও থাকে। এর পরবর্তীতে বলা হচ্ছে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। ভালোবাসা দিলে মা মরে যায়, এখানে মা অর্থে আমরা যদি দেশকে বিবেচনা করি, দেশের স্বার্থে দেশকে ভালোবেসে আমাদের নিজেদের মাকে ত্যাগ করে দেশের জন্য যুদ্ধ বা লড়াইয়ে সংগ্রামে অবতীর্ণ হতে হয়, তখন আমাদের মা, যার গর্ভে আমাদের জন্ম হয়েছে, তিনি কষ্টে নিপতিত হন, কারণ তাকে ছেড়ে সন্তান অনেক দূরে চলে যায় বা দেশের জন্য তাকে অনেক সময় শহীদ হতে হয়, মৃত্যুবরণ করতে হয়। তাই এখানে বলা হচ্ছে ভালোবাসা দিলে মা মরে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে ভাইয়েরা আমাদের এই দেশের জন্যে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, দেশের আহ্বানে নিজের মাকে ত্যাগ করে ছুটে গিয়েছিলেন, সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, সেই ভাইয়ের কথা বলা হচ্ছে। এখানে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের কথা এই বিষয়টার সাথে তুলনা করতে পারি। এরপরে আসছে, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। সন্তানের জন্য মরতে হলে সন্তানের প্রতি যে ভালোবাসা থাকতে হয়, সেই ভালোবাসায় একটা সাহসিকতা জড়িত থাকে। সেইটা অবশ্যই থাকবে যখন একজন সত্যের প্রত্যাশী হবে, মুক্তি চাইবে, তখনই। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখার অর্থ সূর্যের মধ্যে যে তাপ, যে আলো, এই বিষয়গুলো একটা শক্তির প্রকাশ ঘটায়। এই শক্তিকে নিজের হৃৎপিণ্ডে ধরে রাখা অর্থাৎ নিজেকে শক্তিমান করে গড়ে তোলা তখনই সম্ভব যখন কেউ সত্যকে সত্যিকার অর্থে নিয়ে আসতে চাইবে বা সত্যকে প্রতিষ্ঠা করতে চাইবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা পূর্বেই যদিও বুঝতে পেরেছি যে পূর্বপুরুষ কৃতদাস ছিলেন, এই ইতিহাস এর বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে সরাসরি বলা হচ্ছে যে পূর্বপুরুষেরা কৃতদাস ছিলেন। পরবর্তীতে আসছি, আরও কিছু বিষয় আছে এখানে। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে জমি চাষ করে সে ফসল দ্বারা পুরস্কৃত হবে, সে জমি চাষের ফলে ফসল উপহার পাবে। তার মানে তিনি কর্ম করবেন, তাই কর্মের ফল পাবেন। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। মাছ চাষ করলে নদী থেকে তিনি মাছ পাবেন। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। গাভীকে সযত্নে লালন পালন করলে গাভীর দ্বারা আমরা উপকৃত হই, তার থেকে দুগ্ধ পাই, সেগুলো আমাদের সুস্বাস্থ্য এনে দেয়। এর পরবর্তীতে বলা হচ্ছে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। লৌহখণ্ডকে প্রজ্বলিত করার অর্থ লৌহখণ্ডকে যখন আগুন দ্বারা ঝালাই করা হয় তখন তা দ্বারা অস্ত্র নির্মাণ করা যায়। এই অংশটুকুতে দেখা যাচ্ছে যে কর্মের বিনিময়ে ফলাফল প্রাপ্তির বিষয়টি এসেছে, যে যেই কর্ম করবে সে সেই ফল প্রাপ্ত হবে। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। পূর্বপুরুষের যে রক্ত, যে অস্থি আমরা মজ্জায় বহন করছি, সেই থেকেই বলা হচ্ছে দীর্ঘদেহ পুত্রগণ। আমাদের বলা হচ্ছে, আমরা যারা পরবর্তী প্রজন্ম পূর্বপুরুষ থেকে এসেছি, আমাদের বলা হচ্ছে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমাদের পূর্বপুরুষেরা এই সকল বিষয়গুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছেন।
এবং শেষ প্যারায় বলছেন, আমি কবি এবং কবিতার কথা বলছি। কবিতা অর্থে এখানে আবার পরিষ্কার করে বোঝানো হচ্ছে কবিতা কী জিনিস। এই শেষ প্যারায় সবসময় কবিতার শেষ প্যারায় তার মূল ভাবটুকু নিয়ে আসা হয়। শেষ প্যারা বুঝতে পারলে মূল ভাব, মূল কথা এখানে বোধগম্য হয়। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র সুন্দর, যে সুন্দর অস্ত্র সমেত অভ্যুত্থান হয়, তার মানে প্রতিষ্ঠিত হয়, যে সুন্দর তার সব কিছু নিয়ে প্রতিষ্ঠা পায়, সেই প্রতিষ্ঠা পাওয়াকে কবিতা বলা হচ্ছে। তার মানে কবিতার আরেক নাম হচ্ছে সৌন্দর্য। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। যে সুপুরুষ, যার পরিশ্রমী মন আছে, সুগঠিত দেহ, যা তার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত, তার সুর হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমাদের দ্বারা উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ, তার মানে স্বাধীন শব্দগুলো, সত্য শব্দগুলোই হলো কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্ত জবার দ্বারা যে ক্ষত চিহ্নের প্রকাশ ঘটেছিল, তার বিপরীতে যে প্রতিরোধ এর বার্তা, তাই হলো কবিতা। তার মানে কবিতা অর্থে আমরা পাচ্ছি সৌন্দর্য, কবিতার মানেই হলো সঙ্গীত, কবিতা মানেই হলো মুক্ত শব্দ বা সত্য শব্দ, আবার কবিতার মানেই হলো প্রতিরোধ, প্রতিরোধের উচ্চারণ। শেষে কবি বলছেন, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে তার অর্থে পূর্বপুরুষের কথা বলা হচ্ছে। পূর্বপুরুষ যিনি সত্যের সন্ধানী ছিলেন, মুক্তি প্রত্যাশী ছিলেন, পূর্বপুরুষ যে স্বাধীনতা চেয়েছিলেন বলেই স্বাধীনতা পেরেছিলেন, আমরা তার পরবর্তী প্রজন্ম, আমরা কি তাদের পথ অনুসরণ করতে পারবো কি না, তা নিয়ে এক ধরনের অনুকম্পা, অর্থাৎ এক ধরনের আশা বা সন্দিগ্ধ বার্তা এখানে কবি দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা এখানেই কবিতা শেষ করছি। প্রথম থেকে যদি মূল বিষয়টি 2-3 কথায় বলতে চাই, যে এখানে আমাদের পূর্বপুরুষের ইতিহাস, ঐতিহ্যের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কর কথা তুলে ধরা হয়েছে। এবং পূর্বপুরুষ সত্য চেয়েছিলেন, সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তারা মুক্তি প্রত্যাশী ছিলেন বলেই কৃতদাস অবস্থা থেকে নিজেদের বের করে এনে প্রতিবাদের মাধ্যমে নিজেদের সুদিন নিয়ে আসতে পেরেছিলেন। তারা স্বপ্ন দেখেছিলেন উচ্চারিত সত্যের মতো, তারা যুদ্ধে যেতে ভয় পাননি, তারা কষ্ট পেয়েছেন, বাধা অতিক্রম করেছেন, এবং তাদের সাথে তাদের কর্মের যে ফল তারা পেয়েছেন, আমরা আমাদের কর্মের ফল পাবো তাদের সাথে। তাই আমাদের একটা সম্পর্ক বিনির্মাণ করা হয়েছে পরবর্তী প্রজন্মের, এবং আমাদের কাছে একটি প্রশ্ন রাখা হয়েছে যে আমরা পূর্বপুরুষের পথ অনুসরণ করে কতটুকু অগ্রসর হতে পারবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি পড়বে এবং এই আলোচনার দ্বারা তোমরা কিছুটা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আজকের